নমস্কার শ্রোতা বন্ধুরা, রেসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আজ পড়ছি কৃষ্ণা বসুর কলমে এমিলিয়ে ও সুভাষ এক অনন্য সম্পর্কের কাহিনীর নির্বাচিত অংশের দ্বিতীয় ও শেষ পর্ব। যারা এখনও প্রথম পর্বটি শোনেননি, রেসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলেই প্রথম পর্বটি পেয়ে যাবেন। তাহলে শুরু করি। বহু বছর পরে আন্টি এমিলিয়ে জানালেন যে 1937 সালের 26শে ডিসেম্বর, সেদিন আবার এমিলিয়ের 27তম জন্মদিন ছিল। বাদগাস্টাইনে ওরা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং দুজনেই প্রতিজ্ঞা করেন এই বিবাহের কথা তাঁরা একান্ত গোপনে রাখবেন। কী কারণে এই গোপনীয়তা জানি না। আমার মনে হয় আন্টির দিক থেকে এ এক বিরাট আত্মত্যাগ। সুগতকে যখন আন্টি বলেন ওরা একটা অযথা চাঞ্চল্যের সৃষ্টি হোক চাননি, তখন আন্টি বোঝাতে চেয়েছিলেন সুভাষকে উনি তার প্রথম প্রেম স্বদেশের কাজে পূর্ণ স্বাধীনতা দিতে চান। সুভাষচন্দ্র ইউরোপ থেকে যখন দেশে ফিরলেন, তখন তিনি জাতীয় কংগ্রেসের ভাবী সভাপতি। জাতীয় কংগ্রেসের সভাপতিকে সেই সময় বলা হতো রাষ্ট্রপতি। ইউরোপ থেকে ফেরবার পথে তিনি লন্ডনে থামলেন। লন্ডনে তাকে প্রবাসী ভারতীয়রা এবং অন্যান্য ভারত বন্ধুরা সাদর সংবর্ধনা জানালেন। লন্ডন থেকে এমিলিয়েকে তিনি জানালেন তিনি যে বিমানে দেশে ফিরবেন সেই বিমান যাত্রা পথে ভিয়েনাতে অল্পক্ষণের জন্য দাঁড়াবে। এমিলিয়ে যেন অবশ্যই বিমানবন্দরে আসেন, দুজনে আবার দেখা হবে। তিনি এমিলিয়েকে বললেন উনি যেন দুটো ওমেগা হাতঘড়ি কিনে আনেন, একটি ছেলেদের ঘড়ি আর একটি মেয়েদের। বিশেষ করে বিমানবন্দরে আসার জন্য উনি টেলিগ্রামও করলেন। সেই সামান্য সময় বিমানবন্দরে সাক্ষাতের সময় মনে হয় দুজনে দুজনকে ঘড়ি উপহার দিয়েছিলেন। আগে তো কিছু উপহার দিয়ে উঠতে পারেননি। প্রায় 2 মাস বাদে সুভাষ এমিলিয়েকে আবার কিছু উপহার পাঠালেন। একজন বন্ধু লন্ডন যাচ্ছিলেন, তিনি নিয়ে যেতে রাজি হলেন। 19শে এপ্রিল 1938 সালে একটি চিঠিতে সুভাষ জানাচ্ছেন তিনি এমিলিয়ের জন্য 4টি জিনিস পাঠাচ্ছেন। একটি হাতির দাঁতের নেকলেস, এক জোড়া জুতো, একটি ব্রোচ আর হাতির দাঁত ও চন্দন কাঠের তৈরি একটি ছোট বাক্স। এরপরের 2 বছর সুভাষচন্দ্রের খুবই ব্যস্ত এবং ঘটনাবহুল জীবন। জানুয়ারির মাঝামাঝি উনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন। ফেব্রুয়ারি মাসে গুজরাতের হরিপুরাতে কংগ্রেসের বিরাট অধিবেশন। গান্ধী, নেহেরু, পটেল, আজাদ সব কংগ্রেস নেতৃবৃন্দ উপস্থিত। কংগ্রেস সভাপতি হিসাবে সুভাষচন্দ্রের হরিপুরা ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ ভারতের উন্নতির জন্য কী করা প্রয়োজন তিনি স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। ফেব্রুয়ারি 16 তারিখে 1938 সালে এমিলিয়েকে লিখলেন তোমাকে শুধু এক লাইন লিখে যাচ্ছি, আমি এখন হরিপুরা কংগ্রেসে আছি, খুব ব্যস্ত, আশা করি তুমি ভালো আছো। আরও নানান খবর জানাচ্ছেন উনি ওয়ার্ধা গিয়েছিলেন গান্ধীজির সঙ্গে দেখা করতে, তারপর আবার বম্বে গেলেন জিন্নার সঙ্গে সাম্প্রদায়িক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে। মাঝে মাঝে চিঠিপত্রের মধ্যে জার্মান ভাষায় নিজের ব্যক্তিগত অনুভূতির কথা ঢুকিয়ে দিয়েছেন। একটি চিঠিতে জার্মান ভাষায় যা লিখলেন তা বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায় আমি রাত্রি দিন তোমার কথা চিন্তা করি। অন্য আরেকটি চিঠিতে জার্মান ভাষায় লিখলেন আমাকে নিয়মিত চিঠি লিখো, তোমার চিঠি পড়লে আমার আনন্দ হয়। আমি অবশ্য প্রতি সপ্তাহে তোমাকে নিয়মিত চিঠি লিখতে পারছি না, সেজন্য কিছু মনে করো না। আন্টি নিশ্চয়ই খুব চমকে গেছিলেন যখন দীর্ঘ 20 মাস পরে উনি সুভাষের কাছ থেকে একটা চিঠি পেলেন। সুভাষ জানাচ্ছেন তিনি মহাযুদ্ধের মধ্যে ইউরোপ এসে পৌঁছেছেন। সুভাষ বার্লিনে পৌঁছলেন 2রা এপ্রিল 1941। তার পরের দিন অর্থাৎ এপ্রিলের 3 তারিখেই উনি এমিলিয়েকে ভিয়েনাতে লিখলেন তুমি আমার কাছ থেকে এই চিঠি পেয়ে খুব অবাক হয়ে যাবে। তুমি আরও বেশি অবাক হবে জেনে যে আমি বার্লিন থেকে এই চিঠি লিখছি। সুভাষ এমিলিয়েকে জানালেন যে উনি এখানে অরল্যান্ডো মৎসোটা এই ছদ্মনামে রয়েছেন, ওকে চিঠিপত্র লিখলে এই নামেই লিখতে হবে। উনি খুব তাড়াতাড়ি জানাতে বললেন এমিলিয়ে কি ভিয়েনা থেকে বার্লিনে আসতে পারবেন আর ওর সেক্রেটারির কাজ করতে পারবেন।
এপ্রিল 1941। সুভাষের আহ্বান পেয়ে এমিলিয়ে ভিয়েনা থেকে বার্লিন এসে তার সঙ্গে যোগ দিলেন। এরপর বছর দেড়েক সুভাষ আর এমিলিয়ে তাদের সোফিয়েনস্ট্রাসের বাড়িতে তাদের স্বল্পকালীন সংসার জীবন কাটাতে পেরেছিলেন। সুভাষ আর এমিলিয়ের এই দিনগুলো কেমন কেটেছিল জানতে বেশ ইচ্ছে হতো, কিন্তু আন্টি খুব চাপা স্বভাবের ছিলেন। সোজাসুজি জিজ্ঞাসা করলে ওর কাছ থেকে বিশেষ খবর আদায় করা যেত না, কিন্তু নানা রকম কথাবার্তার মধ্যে আন্টি মাঝে মাঝে সেসব দিনের কথা দু একটা বলে ফেলতেন। একবার বললেন, তোমার আঙ্কেল খুব ওষুধপত্র খেতে ভালোবাসতেন। সবচেয়ে বিরক্তিকর হলো নিজে তো ওষুধ খাবেনই, আবার আমাকে নানা রকম ওষুধ খাবার জন্য পীড়াপিড়ি করতেন। একবার তো আমার জোর করে আমাকে কি যেন একটা আয়ুর্বেদিক ওষুধ খাইয়ে তবে ছাড়লেন। আন্টি অনেক কষ্টে ওষুধটির নাম উচ্চারণ করে বললেন, মকরধ্বজ। সুভাষচন্দ্রের প্রিয় মেজদাদার পরিবারের সঙ্গে ভিয়েনাতে আন্টির প্রথম সাক্ষাৎকারের কথা আমি কতবার যে শুনেছি কি বলবো। কখনো আন্টির নিজের মুখেই প্রথম দেখা হওয়ার গল্প শুনেছি, কখনো বা শিশিরের কাছে শুনেছি ওর ছোট দুই বোন রমা ও চিত্রাও এই দেখা হওয়ার কথা বলেছে। এই প্রথম সাক্ষাতের কথা শিশির তাঁর বাংলা বসুবাড়ি বইতে এবং ইংরাজি সুভাষ অ্যান্ড শরৎ অ্যান্ড ইন্টিমেট মেমোরিজ অফ দ্য বোস ব্রাদার্স গ্রন্থে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমি যে এবার প্রথম 1959 সালে শীতকালে ভিয়েনাতে যাই, আন্টির সঙ্গে প্রথম সন্ধ্যাতেই যখন রান্নাঘরে দাঁড়িয়ে গল্প করছি, আন্টি তার দু হাতে কয়েক গাছা সোনার চুড়ি দেখিয়ে বললেন, তোমার শাশুড়ি এই চুড়ি আমাকে দিয়েছিলেন। নভেম্বর 1948-এ প্রথম যেদিন দেখা হয় উনি আমার হাতে পরিয়ে দিয়েছিলেন। আমি কোনো দিন হাত থেকে এই চুড়ি খুলিনি। আমি শুনেছি যে বিভাবতী নিজের হাত থেকে খুলেই এই চুড়ি আন্টিকে পরিয়ে দেন। সঙ্গে দিয়েছিলেন একটি সাদা বেনারসি শাড়ি। আন্টির সঙ্গে প্রথম যেদিন দেখা হয়েছিল ভিয়েনার বিমানবন্দরে, আমি খুব মর্মস্পর্শী বর্ণনা সকলের কাছে শুনেছি। শরৎচন্দ্র বিমান থেকে নেমে এলে আন্টি ওর দিকে চেয়ে বলে উঠেছিলেন, জাস্ট লাইক হিম, একেবারে সুভাষের মতো দেখতে। বালকৃষ্ণ আর হেলা শর্মা একদিন আমাদের ওদের ভিয়েনার বাড়িতে লাঞ্চ খেতে নিমন্ত্রণ করলেন। আমি, শিশির আর আন্টি গেলাম। বালকৃষ্ণ শর্মা যুদ্ধের সময় বার্লিনের আজাদ হিন্দ রেডিওর নিয়মিত ঘোষক ছিলেন। তার কণ্ঠস্বর সে সময় সকলের সুপরিচিত। আমি বালকৃষ্ণকে ধরলাম, আপনি আজাদ হিন্দ রেডিওতে কি ঘোষণা করতেন আমাদের একটু শোনাবেন? বালকৃষ্ণ খুব লজ্জিত বোধ করছিলেন। খাবার টেবিলে আমরা আগেকার সেই সব দিনের কথা আলোচনা করতে লাগলাম। আন্টিও সেদিন বেশ কথাবার্তা বলার মুডে ছিলেন, অনেক গল্প করছিলেন। একসময় আন্টি কিভাবে নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবরটা শুনেছিলেন সেই কাহিনী আমাদের শোনালেন। বললেন, আমি রান্নাঘরে ছিলাম, আমার মা আর বোনও রান্নাঘরে ছিল। রেডিওটা চলছিল, আমরা রেডিওতে সন্ধ্যের খবরটা শুনছিলাম। আমি একটা উলের গোলার উল ধীরে ছাড়াচ্ছিলাম। এমন সময় হঠাৎ শুনলাম সংবাদ পাঠক বলছেন, ইন্ডিয়ান কুইসলিং সুভাষচন্দ্র বসুর ফরমোসাতে, এটা তাইওয়ানের আগের নাম, এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। চমকে উঠে আমার মা আর বোন আমার দিকে ফিরে তাকালেন। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, তারপর ঘর থেকে বেরিয়ে গেলাম। শোবার ঘরে আমার শিশুকন্যা খুব শান্তিতে ঘুমিয়ে আছে। আমি তার বিছানার পাশে হাঁটু মুড়ে বসে পড়লাম। অনিতার বয়স তখন 3 বছরও হয়নি। আন্টি কয়েক মুহূর্ত নীরব হয়ে রইলেন, তারপর বললেন, আমি কাঁদলাম। একজন সিঙ্গল মাদার হিসেবে আন্টির জীবন তার কন্যা অনিতাকে ঘিরেই আবর্তিত হতো। যুদ্ধের মধ্যে অথবা যুদ্ধ পরবর্তী কঠিন সময়েও একটি শিশুকে মানুষ করা মোটেই সহজ কাজ ছিল না। আন্টি আর ও মামা তাদের রেশনে পাওয়া চিনি, দুধ বেবি অনিতার জন্য জমিয়ে রাখতেন। খাবার দাবার প্রায় পাওয়াই যেত না। অনিতা আর মার্টিন আউক্সবার্গ ইউনিভার্সিটিতে অর্থনীতির অধ্যাপক হিসেবে কাজ করতে শুরু করেছিল। অনিতা আর মার্টিনের বিবাহের গল্পটা একটু বলি। ভারতে মার্টিনের সঙ্গে আলাপ হওয়ার পর ভিয়েনাতে দুজনের গভীর বন্ধুত্ব হয়।
অনিতা যখন তার মাকে জানালো যে সে মার্টিনকে বিয়ে করতে চায়, আন্টি প্রবল আপত্তি করেছিলেন। আমাকে আর শিশিরকে সে সময় আন্টি জানালেন তিনি মার্টিনকে অনিতার উপযুক্ত পাত্র, সুইটেবল বয় মনে করেন না। আমাদের পক্ষে দূর থেকে আন্টির মতামত বুঝে উঠতে পারা সম্ভব ছিল না। আন্টির একটা সমস্যা ছিল এই যে অনিতা তাঁর জীবনের সর্বস্ব। অনিতা আমাকে বলতো ওর যদি কারো সঙ্গে বন্ধুত্ব হয় আন্টি অমনি তার মধ্যে কিছু না কিছু দোষ খুঁজে পান। আন্টির সবসময় অনিতাকে নিয়ে একটা হারাই হারাই ভাব। আন্টি যখন আমাদের কাছে আপত্তি প্রকাশ করলেন যে মার্টিনের পারিবারিক পশ্চাৎপট যথেষ্ট উচ্চশিক্ষিত নয়, উনি জোর দিতে লাগলেন যে মার্টিনের পিএইচডি হয়ে যাবার পরই বিয়ে করতে পারবে। যাই হোক, শেষ পর্যন্ত উনি মত দিলেন। 1965 সালে অনিতা আর মার্টিনের বিবাহ হলো। আন্টি তার জীবনের শেষ কয়েক বছর ভিয়েনা থেকে চলে এসে আউক্সবার্গে অনিতা ও তার পরিবারের সঙ্গে কাটিয়েছিলেন। মেয়ে জামাই আর 3 নাতি নাতনির সঙ্গে আন্টি মহানন্দে দিন কাটাতেন। প্রতি গ্রীষ্মকালে আমি আর শিশির আন্টিকে দেখতে যেতাম। তখন আমাদের ছেলে মেয়েরাও কেউ না কেউ সঙ্গে থাকতো। বেশ একটা পারিবারিক মিলন হতো। আন্টির বড় নাতির প্রথম সন্তান নিকো যখন জন্মগ্রহণ করলো, আন্টি খুব আনন্দ পেলেন। একদিন অনিতার মস্ত বড় কিচেনে আমি আর আন্টি গল্প করছি, আর সেই সঙ্গে মেঝেতে ছোট্ট নিকো হামাগুড়ি দিচ্ছে, তার দিকেও লক্ষ্য রাখছি। এমন সময় আন্টি আমাকে বললেন, কৃষ্ণা, আমি ভেবেছিলাম জীবনের সব উৎসাহ হারিয়ে ফেলেছি, এখন এই পৃথিবীর মায়া কাটাতে পারলেই ভালো। কিন্তু এখন আমার এই ছোট্ট বাচ্চাটার বড় হয়ে ওঠা দেখার জন্য আরও কিছুকাল বেঁচে থাকতে ইচ্ছে করছে। আন্টি যখন অনিতার বাড়িতে থাকতেন তখন অনিতার বাড়ি যে কোনো ভারতীয় যৌথ পরিবারের মতো মনে হতো। 4 পুরুষ একই ছাদের তলায় একসঙ্গে বসবাস করছেন। আন্টি অত্যন্ত স্বাধীনচেতা ছিলেন। যতদিন পারেন ভিয়েনার ফ্ল্যাটে একাকী স্বাধীনভাবে কাটাতে সচেষ্ট ছিলেন। আমি উনি কেমন আছেন খোঁজ নিতে প্রায়ই কলকাতা থেকে ফোন করতাম। আন্টি আমাকে বলতেন, একদম চিন্তা করবে না। আন্টির 2 জন সমবয়সী বন্ধু ভিয়েনাতে থাকতেন। রোজ সকালে ওরা একে অপরকে ফোন করে জেনে নিতেন ওরা ঠিক আছেন কিনা। এর মধ্যে একদিন সকালে আন্টি তার ফ্ল্যাটে পড়ে গিয়েছিলেন। টেলিফোনটা বেশ উঁচুতে ছিল, তাই ধরতে পারছিলেন না। শেষ পর্যন্ত হাসপাতালে যেতে হলো। অনিতা খবর পেয়ে চলে এলো। এবার আন্টি বুঝতে পারলেন আর বোধহয় একাকী থাকা চলবে না। উনি অনিতার কাছে চলে গেলেন। 1995 সালে ভারতের প্রধানমন্ত্রী পিভি নরসিম্হা রাও সিদ্ধান্ত নেন যে তিনি সুভাষচন্দ্রের দেহাবশেষ টোকিও থেকে ভারতে ফিরিয়ে আনবেন। দিল্লিতে একটি স্মারক নির্মাণ করে সেখানে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করবেন। তিনি তদানীন্তন বিদেশমন্ত্রী প্রণব মুখার্জিকে আন্টি ও অনিতার সঙ্গে দেখা করতে জার্মানিতে পাঠান। নরসিম্হা রাও বলেছিলেন এই ব্যাপারে 3 জন ব্যক্তির সম্মতি চান। তারা হলেন স্ত্রী এমিলিয়ে, কন্যা অনিতা এবং শিশির কুমার বসু। শিশির ও অনিতা তো বেশ কিছুদিন ধরে নেতাজির দেহাবশেষ সসম্মানে ভারতে ফিরিয়ে আনার দাবি জানিয়েছিল। প্রণব মুখার্জি জার্মানিতে গিয়ে আন্টির সঙ্গে দেখা করার পর তিনিও এ ব্যাপারে সম্মতি দিলেন। প্রণব মুখার্জি যেদিন আন্টির সঙ্গে দেখা করেন তিনি চলে যাবার পরই আন্টি আমাকে একটি চিঠি লেখেন। আন্টি লিখেন, আজ বিদেশমন্ত্রী প্রণব মুখার্জি দেখা করতে এসেছিলেন। সঙ্গে ছিলেন ভারতের রাষ্ট্রদূত লাম্বা। বেশ ভালো মিটিং হলো। তোমাদের তো মার্টিন ও অনিতা ফোন করে ইতিমধ্যে সব খবর বলে দিয়েছে। বহুদিন পর্যন্ত আন্টি মনের মধ্যে একটা ক্ষীণ আশা লালন করতেন, হয়তোবা কোনোদিন তাঁর স্বামী ফিরে আসবেন। যদিও সেই 1946 সালের জানুয়ারি মাসে আইরিশ বন্ধু মিসেস ই উডসকে একটি চিঠিতে উনি লিখেছিলেন উনি বিশ্বাস করেন সুভাষের মৃত্যু হয়েছে। মিসেস ই উডস ছিলেন সুভাষ ও এমিলিয়ে দুজনেরই ঘনিষ্ঠ বন্ধু, আর মিসেস উডস ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বলিষ্ঠ সমর্থকও ছিলেন। আন্টি 1946-এর জানুয়ারিতে মিসেস উডসকে লেখেন, তুমি আমাদের দুজনের বন্ধু সুভাষ সম্পর্কে যে কথা লিখেছ আমি দুঃখিত, আমি তোমার সে আশা ভাগ নিতে পারছি না। আমার মন বলছে সে মারা গিয়েছে। এ কথা যদি সত্য না হয় আমার চাইতে বেশি খুশি আর কেউ হবে না। এই খবর, বিমান দুর্ঘটনার এই খবর যখন প্রথম শুনলাম মনে এমন আঘাত পেলাম যে বাড়িতে সংসারের কাজ, অফিসের কাজ সবই সপ্তাহের পর সপ্তাহ ধরে কোনো মতে যন্ত্রের মতো করে যেতাম। আমার একমাত্র সান্ত্বনা ছোট্ট অনিতা।
মানুষ আশা নিয়ে বেঁচে থাকে। শিশিরকে লেখা ৫০-এর দশকের চিঠিতেও আমি দেখেছি আন্টি লিখেছেন, "আজ আমি এই স্বপ্ন দেখলাম।" এই স্বপ্নের কী ব্যাখ্যা হতে পারে তোমার মনে হয়? অথবা আরেকটা চিঠিতে লিখেছেন, "আমি এক মহিলার কাছে গিয়েছিলাম, তিনি ক্রিস্টাল দেখেন।" সময়ের সঙ্গে সঙ্গে আশা ধীরে ধীরে নির্বাপিত হয়ে যায়। শিশিরকে এমন চিঠিও উনি লিখেছেন, "কোথাও থেকে থাকলে এতদিনে অন্তত তোমার সঙ্গে যোগাযোগ করতেন।" শেষ পর্যন্ত নিজের নিয়তি আন্টি মেনে নিয়েছেন। এমিলিয়ে, অনিতা ও শিশিরের সম্মতি নরসিমা রাও চেয়েছিলেন এবং পেয়েছিলেন। ১৯৯৬-এর গোড়ার দিকে নেতাজি শতবর্ষের শুরুতে দেহাবশেষ বিশেষ সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা ওর ছিল, কিন্তু সেই পরিকল্পনা উনি বাস্তবায়িত করতে পারেননি। ১৯৯৬ সালের মে মাসে ভারতে সাধারণ নির্বাচন হয়, নরসিমা রাওয়ের সরকার পরাজিত হয়। ঘটনাচক্রে সেই নির্বাচনে জয়ী হয়ে আমি লোকসভায় প্রবেশ করি। তারপর নানা বর্ণের সরকার এসেছে, গিয়েছে। নরসিমা রাওয়ের বলিষ্ঠ সিদ্ধান্ত কেউ নিতে পারেনি। নরসিমা রাও মনে করেছিলেন, যদিও কিছু লোক মৃত্যু নিয়ে নানা রকম মত পোষণ করেন এবং তারা যথেষ্ট সরব, প্রকৃতপক্ষে দেশের সাধারণ মানুষ যারা নীরব, তাঁরা তাঁদের প্রিয় নেতার দেহাবশেষ বিদেশ থেকে মহাসমারোহ এবং শ্রদ্ধা সহকারে নিয়ে আসার প্রস্তাবে আনন্দের সঙ্গে সাড়া দেবেন। জাপানের কাছে ভারতবাসী হিসেবে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত যে ১৯৪৫ সাল থেকে আজ পর্যন্ত তারা আমাদের দেশনায়কের দেহাবশেষ নিত্য পূজা করে মন্দিরে রক্ষণাবেক্ষণ করে চলেছে। নেতাজি সুভাষচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন ১৮৯৭ সালে। কলকাতার নেতাজি রিসার্চ ব্যুরোতে আমরা সিদ্ধান্ত নিলাম ১৯৯৬ সালের ২৩শে জানুয়ারি থেকে আমরা শতবর্ষের উৎসবের সূচনা করব। সারা বছর ধরে কর্মসূচি চলবে, আর ১৯৯৭-এর ২৩শে জানুয়ারি বিশেষ মহোৎসবের মধ্যে শতবর্ষ পালন সমাপ্ত হবে। অনিতা আর মার্টিন ঠিক করল তারা শতবর্ষ সূচনাতে ১৯৯৬-এর ২৩শে জানুয়ারি আমাদের সঙ্গে যোগ দেবে। আমি ৯০ শরৎ বসু রোডের আমাদের বসুন্ধরা গৃহে অনিতা আর মার্টিনের ঘর গোছগাছ করছিলাম। এমন সময় মার্টিনের টেলিফোন পেলাম তারা ভারতে আসার ভ্রমণসূচি তাদের বাতিল করতে হয়েছে। অনিতা হঠাৎ অসুস্থ হওয়াতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা জানতাম অনিতা অতিরিক্ত খাটাখাটনি করে, ভারতে আসার আগে আরও কাজ বেড়ে যায়। যে সময় তারা জার্মানির বাইরে থাকবে সেই সময়ের জন্য আন্টিকে একটি নার্সিংহোমে স্থানান্তরিত করার ব্যবস্থা করতে হয়েছে। দেখাশোনা করার তো কেউ নেই, তারপর নিজেদের যাতায়াতের ব্যবস্থা। আর অনিতার বরাবরের অভ্যেস ভারতে আসার আগে প্রত্যেকবার পরিবারের সকলের জন্য রাশি রাশি উপহার কিনবে, সুন্দর করে রঙিন কাগজে মুড়বে। কাজের শেষ নেই। মার্টিন একটু পরে আমাদের আবার জানালো ওরা ভারতের বিমান ধরার জন্য ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে যাবার পথে আউগসবার্গ রেল স্টেশনে পৌঁছেছিল। অনিতা মার্টিনের আগে আগে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে প্ল্যাটফর্মের উপর অজ্ঞান হয়ে পড়ে যায়। কাজের চাপের জন্য অসুস্থতা নয়, ডাক্তাররা জানিয়েছেন তার ব্রেনে টিউমার ধরা পড়েছে, অপারেশন জরুরি। ইতিমধ্যে আন্টি তাঁর নার্সিংহোমে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। অনিতার অসুখের খবরে আন্টি বিশেষ রকম বিচলিত হয়ে পড়েছিলেন। দুদিকে দুই অসুস্থ মানুষ। মার্টিন অনিতার সঙ্গে হাসপাতালে দিন কাটাতে লাগলো। তাদের কন্যা মায়া আন্টির দেখভাল করছিল, আর একটু পরে পরেই আমাদের আন্টির শারীরিক অবস্থার খবর দিয়ে চলছিল। আমি একদিন আন্টির নার্সিংহোমে তাঁর ঘরে ফোন করলাম। আন্টি ফোন ধরলেন, কণ্ঠস্বর খুব দুর্বল আর যন্ত্রণা ক্লিষ্ট শোনালো। টেলিফোনে আমার গলা শুনে আন্টি বললেন, কৃষ্ণা, আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। আমি কিছু বুঝতে পারলাম না, কিসের জন্য থ্যাংক ইউ? আন্টিকে একথা জিজ্ঞাসা করে আমি মনে মনে ভাবতে লাগলাম, এর মধ্যে কি আমি আন্টিকে কোনো উপহার পাঠিয়েছি? কেউ ইউরোপ যাচ্ছেন খবর পেলে আমি মাঝে মাঝেই তাদের হাতে আন্টি পছন্দ করেন এমন কিছু ভারতীয় জিনিসপত্র পাঠাতাম, কিন্তু ইদানিংকালে আমি কিছু পাঠিয়েছি বলে মনে করতে পারলাম না। তুমি কি অনিতার জন্য চিন্তা করছো? আমি আন্টিকে জিজ্ঞাসা করলাম। চিন্তা করো না, অনিতা শিগগিরই ভালো হয়ে উঠবে আর বাড়ি ফিরে যাবে। আন্টি জবাবে বললেন, আশা করি তাই হবে। কিন্তু তার বলার ভঙ্গি একেবারে হতাশ শোনালো। তারপরে আন্টি বললেন, তুমি আর শিশির যা কিছু করেছ তার জন্য আমি তোমাদের থ্যাংক ইউ বলতে চাই। কথা শুনে আমার হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম হলো। আন্টি এভাবে কথা বলছেন কেন? আমি তাড়াতাড়ি বলে উঠলাম, আন্টি, আমি আর শিশির শিগগিরই আউগসবার্গ আসবো, তোমার সঙ্গে আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে।
আন্টি আবারও একবার বললেন, তোমরা যা করেছ তার জন্য অনেক থ্যাংক ইউ। আন্টির সঙ্গে সেই আমার শেষ কথাবার্তা, তাঁর শেষ আশীর্বাদ আমি নিতান্ত সংকোচের সঙ্গে নতমস্তকে গ্রহণ করলাম। প্রকৃতপক্ষে আমাদের সকলের কৃতজ্ঞতা ও শ্রদ্ধা তাঁর জীবনব্যাপী আত্মত্যাগ ও উচ্চশ্রেণীর আত্মমর্যাদা বোধের জন্য আন্টি এমিলিয়েরই প্রাপ্য। আমার নিজের কথা যখন ভাবি তখন মনে হয় 4 দশক ধরে আমি তার কাছে যে স্নেহ ভালোবাসা সখ্য পেয়েছি তার জন্য আন্টির কাছে আমি চিরকৃতজ্ঞ। শিশিরের সারা জীবনের মিশন ছিল তাঁর রাঙা কাকাবাবু নেতাজি সুভাষচন্দ্রের জীবন ও আদর্শের অমূল্য উত্তরাধিকার পরবর্তী প্রজন্ম যারা স্বাধীন ভারতে জন্মগ্রহণ করবে তাদের জন্য সংরক্ষণ করে রেখে যাবেন। শিশিরের সেই কর্মকাণ্ডে 4 দশক ধরে যে অবিচল সমর্থন তিনি দিয়ে গেছেন তার জন্য আন্টি এমিলিয়ের কাছে আমাদের কৃতজ্ঞতার কোনো পরিসীমা নেই। 1996 এর মার্চ মাসে আন্টির জীবনাবসান হলো। শিশিরের নিজের স্বাস্থ্য সে সময় ভেঙে পড়েছে। ভিয়েনাতে ফিউনারেলে যোগ দিতে যাওয়া সম্ভব নয়। আমাদের পুত্র সুগত আউসবার্গ গেল। আমার ননদ রমাও উপস্থিত ছিল। ভারত সরকারের পক্ষ থেকে এক ক্যাবিনেট মন্ত্রীকে পাঠানো হলো। আনন্দবাজার পত্রিকা আমাকে একটি শোকবার্তা লিখতে অনুরোধ করেছিল। আমি লিখলাম, আমি তার জন্য কোনো শোক করব না। আজ এই নারীর দীর্ঘ বিরহের অবসান হল। সংগ্রামী নারীর দীর্ঘ বিরহের অবসান নামে লেখাটি প্রকাশিত হল। নমস্কার।